তাৰমানে আপোনালোকে গোটেই অসমখন ল'বই। মাটি দখল কৰিবৰ কোনো নাহে, হয়নে? हम तो खोल के हिंदू का राजनीति करता हूं भाई। জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স 2026-এ 5টা রাজ্যের বিধানসভা ভোট, আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল আর পুডুচেরি। আর এই অবস্থায় ভোটের ঠিক আগে আগে প্রতিটা রাজ্যেই এমন কিছু আনএক্সপেক্টেড কাণ্ড ঘটছে যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রাজ্যে রাজ্যে ভোটে জিততেই নাকি এমনটা করছে বিজেপি। এই যেমন ধরুন পশ্চিমবঙ্গে কোথাও কিছু ছিল না, হঠাৎ করে বাবরি মসজিদ তৈরির প্রক্রিয়াটা শুরু হয়ে গেল। আর এখন তো শুনছি যে বাবরি যাত্রাও হবে। বিশেষজ্ঞরা বলছেন যে ভোটের আগে পশ্চিমবঙ্গের সমস্ত ইস্যুকে সাইডে রেখে হিন্দু মুসলিম পলিটিক্সটাকেই সামনে আনা হচ্ছে। তেমনভাবেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসাম জুড়ে এমন একটা জমি আইন কার্যকর করতে চলেছে যে আইনটা নাকি আসলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভোটারকে খুশি করতে এবং শুধুমাত্র মুসলমানদের হয়রানি করার জন্যই আনা হচ্ছে। একথা আমি বলছি না, বলছে ভারতের সবকটা ন্যাশনাল মিডিয়া। मुस्लिम को टारगेट कर रहे हैं क्या? मुस्लिम्स को टारगेट कर रहे हैं? অবশ্য কিছুদিন আগে প্রকাশ্য মিডিয়ায় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে মিয়া মুসলমানদের তিনি আসাম থেকে তাড়িয়েই ছাড়বেন, যার ফলে আসামে হিন্দু মুসলিম পলিটিক্সের জল্পনা আরও উস্কে যাচ্ছে। এখন প্রশ্ন হলো আসামে কি এমন জমি আইন আনা হচ্ছে আর কেনই বা এটাকে মুসলিম বিরোধী আইন বলা হচ্ছে, জানবো আজকের এই ভিডিওটাতে। তাই এই আইনটি সম্পর্কে আগে ভালো করে শুনুন, তারপর অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত লিখবেন যে আসামের মুখ্যমন্ত্রী কি সত্যিই মুসলমানদের প্রতারিত করতে এই আইন আনছেন, নাকি হিন্দু মুসলিম পোলারাইজেশন করে কেবল ভোট রাজনীতিতে ফয়দা তুলতেই এটা করছে বিজেপি। ভিডিওটা গভীর এবং অবশ্যই কিছুটা সেন্সিটিভ, তাই শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবেন আশা করব। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, আসাম সরকারের মন্ত্রিসভা রিসেন্টলি একটা এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা বিশেষ কার্যনির্বাহী নিয়মকে অনুমোদন করেছে, যেখানে ধর্মভেদে জমি বিক্রয় এবং ক্রয়ের ক্ষেত্রে সরকারি অনুমোদনকে বাধ্যতামূলক করা হয়েছে। এই এসওপিতে বলা হয়েছে যে মুসলিম ও হিন্দুদের মধ্যে জমি লেনদেনের ক্ষেত্রে আলাদা করে যাচাই বাছাই এবং অনুমোদনের প্রক্রিয়া চালু হবে এবং সেই সব লেনদেনকে সরকারি অনুমোদনের আওতায় পর্যন্ত আনা হবে। যেমন এক, এসওপির আওতায় ইন্টার রিলিজিয়ান ল্যান্ড ট্রান্সফারে সরকারের নেতৃত্বে ভেরিফিকেশন প্রসেস লাগবে। 2, সাধারণভাবে একই ধর্মের মানুষের মধ্যে জমি লেনদেন অব্যাহত থাকবে, কিন্তু ধর্মভেদে লেনদেনের ক্ষেত্রে সরকারি অ্যাপ্রুভালের প্রয়োজন হবে। কীরকম? যেমন ধরুন এই আইনে বলা হয়েছে যদি একজন হিন্দু অন্য একজন হিন্দুর কাছ থেকে জমি কেনেন বা একজন মুসলিম আর একজন মুসলিমের কাছ থেকে জমি কেনেন, তাহলে খুব সহজেই সেই জমি হস্তান্তর হয়ে যাবে, সহজেই নাম খারিজ হয়ে যাবে। কিন্তু যদি কোনো মুসলমান একজন হিন্দুর কাছ থেকে জমি কিনতে চান, তাহলে সেই জমি ট্রান্সফার করতে বড় ধরনের জটিলতা হবে, অর্থাৎ একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। প্রথমে যাচাই করা হবে জমি কিনতে আসা ওই মুসলমান ব্যক্তি সত্যিই আসামের বাসিন্দা কিনা, তিনি ভারতের নাগরিক কিনা, নাকি তিনি কোনো অনুপ্রবেশকারী। অর্থাৎ পুরো বিষয়টা একটা দীর্ঘ তদন্ত এবং যাচাই প্রক্রিয়ার মধ্যে পড়ে যাবে। তাছাড়া এই এসওপিতে জমি লেনদেনের জালিয়াতি, জমি কিনতে ব্যবহার করা টাকার উৎস, স্থানীয় সমাজের ওপরে এর প্রভাব ইত্যাদি দিকও কিন্তু কঠোরভাবে যাচাই করা হবে। শিলাপত্র অনুযায়ী আসাম রাজ্যে জমি কিনতে চাওয়া এনজিও বা বাইরের সংস্থাগুলোকেও এই একই প্রক্রিয়ার আওতায় আনা হবে। এখন যদি আপনি জানতে চান যে আসাম সরকার হঠাৎ করে এই রকমের আইন কেন আনছেন, এর উত্তর হলো আসলে এর পেছনে মূল যে কারণ রয়েছে সেটা হলো আসামের ডেমোগ্রাফি বা জনসংখ্যার গঠন পরিবর্তনের ভয়। কারণ আজ এটা শুধু আবেগ বা কল্পনা নয়, বাস্তব তথ্য, এমনকি সরকারি রেকর্ডগুলোতে পর্যন্ত বারবার এই উদ্বেগের কথা বলা হচ্ছে। বহু সরকারি পর্যায়ের প্যানেল, সরকারি রিপ্লাই ও সমীক্ষা বলছে যে আসামে ইন্ডিজিনিয়াস বা স্থায়ী বাসিন্দাদের জমি হারানোর পাশাপাশি অনেক জায়গায় জমি দখল, অবৈধ বসতি এবং জনসংখ্যার পরিবর্তন ঘটছে। তাছাড়া বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী বড় অঙ্কের টাকার বিনিময়ে কখনো কখনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসামের আদিবাসীদের জমি
ক্রয় করে নিচ্ছে। শুধু তাই নয়, বাইরের লোকজন এবং অন্যান্য রাজ্যের মানুষও আসামে এসে জমি কিনে নিচ্ছে, যার প্রত্যক্ষ ফলে আসামের জনসংখ্যার গঠন এবং স্থানীয় সমাজের কাঠামোতে ভয়ঙ্কর রকমের পরিবর্তন আসছে। গুয়াহাটি হাইকোর্টও সম্প্রতি মাইগ্রেশন বা পপুলেশন চেঞ্জকে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন হিসাবে উল্লেখ করেছে। আর এই কারণেই অসমের মুখ্যমন্ত্রী বলেছেন যে হিন্দু থেকে হিন্দুর ক্ষেত্রে জমি হস্তান্তর সহজ হবে, কিন্তু হিন্দু থেকে মুসলমানের ক্ষেত্রে সরকার মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণ করবে। সরকারের তত্ত্বাবধানে পুরো দীর্ঘ প্রক্রিয়া চলবে এবং সব কিছু ঠিকঠাক যাচাই হওয়ার পরে কোনো হিন্দুর জমি মুসলমানের নামে যেতে পারবে। তবে এই আইন গোপনে আনা হচ্ছে এমনটা কিন্তু নয়। আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এই রকমের বিবৃতি দিয়েছেন মিডিয়ার সামনে এসে। আর আসামের এই নীতির বিরুদ্ধে কিছু রাজনৈতিক দল যেমন AIUDF বলছে যে নতুন এই আইন সাধারণ মানুষকে হয়রানি করবে এবং এটি আসামে এতদিন ধরে চলে আসা সহজ সরল ভূমি লেনদেন ব্যবস্থাকে অযথা জটিল করে তুলবে। আশা করি এই অবধি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। এখন এখান থেকে একটা প্রশ্ন উঠতে পারে যে ধর্মভিত্তিক জমি কেনাবেচার এই আইনের কি কোনো আইনি ভিত্তি রয়েছে? মানে ভারতের সংবিধান কি আদৌ এটাকে অনুমোদন করে? কেন বলছি কথা? কারণ যেহেতু জমি হলো আমাদের ব্যক্তিগত সম্পত্তি, আর ভারতের সংবিধান ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে সুরক্ষা দেয় এবং ধর্মভিত্তিক বৈষম্যকে প্রতিরোধ করে। তাই এই আইন সাংবিধানিক হওয়াটা মুশকিল। যেমন ভারতের সংবিধানের আর্টিকেল 14 বা আর্টিকেল 14, যেটাকে ইকুয়ালিটি বিফোর ল বা আইনের চোখে সবাই সমান এটা বলা হয়, সেখানে বলা আছে ভারতের যে কোনো আইন প্রয়োগের ক্ষেত্রে সকল নাগরিককে সমানভাবে বিবেচনা করতে হবে। তাই যদি ধর্মের ভিত্তিতে জমি কেনাবেচায় আলাদা নিয়ম হয় তবে তা আর্টিকেল 14-এর সঙ্গে কনফ্লিক্ট করতে পারে। তাছাড়া আর্টিকেল 15 বা অনুচ্ছেদ 15, যেটাকে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন বা বৈষম্য বিরোধী আইন বলা হয়, সেখানে বলা রয়েছে যে ভারতের কোনো আইনে ধর্ম জাতি অনুযায়ী বৈষম্য করা যাবে না। তাই যদি এই জমি কেনাবেচার আইন বাস্তবে ধর্মভিত্তিক বৈষম্যের মতো কাজ করে তাহলে এটি আর্টিকেল 15-র বিরুদ্ধে চলে যাবে। তাই সংবিধান বিশেষজ্ঞরা বলছে যে আসামের এই আইন সরাসরি আর্টিকেল 14 এবং আর্টিকেল 15-এর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সেই কারণেই আইনজ্ঞদের মতে এই আইনের সংবিধানসম্মত বৈধতা নিয়ে আদালতে মামলা হওয়াটা পুরোপুরি সম্ভাবনা রয়েছে। তবে এখানে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটা আইনি মাস্টার স্ট্রোক দিয়ে বসে আছেন। এই বিতর্কে তিনি নতুন করে কোনো যুক্তি দেননি, বরং তিনি সামনে এনেছেন আসাম অ্যাকর্ড এবং ক্লজ নাম্বার 6-কে। সরকার বলছে তাদের পদক্ষেপ ধর্মভিত্তিক নয়, বরং এটি ইন্ডিজিনিয়াস আইডেন্টিটি বা আসামের ভূমিপুত্রদের পরিচয় ও তাদের ভূমি অধিকার রক্ষার উদ্যোগ। এখন নিশ্চয়ই আপনি জানতে চাইবেন যে আসাম অ্যাকর্ড কি এবং ক্লজ 6-এই বা কি লেখা আছে। দেখুন, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে 1979 থেকে 1985 পর্যন্ত আসাম রাজ্য একটা ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল। মূলত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে আসামের জমি যেভাবে দখল হচ্ছিল তার প্রতিবাদে এই আন্দোলনটা চলছিল গোটা আসাম জুড়ে। অবশেষে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হস্তক্ষেপে 15ই আগস্ট 1985 সালে স্বাক্ষরিত একটা ঐতিহাসিক চুক্তি যা অসম আন্দোলনকে সমাপ্তি ঘটায়, তাকেই কিন্তু আসাম অ্যাকর্ড বলা হয়। এই আসাম অ্যাকর্ড বা চুক্তি হয়েছিল ভারত সরকার, অসম সরকার এবং অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন বা আসুর মধ্যে। এই অ্যাকর্ডের মূল উদ্দেশ্য ছিল অসমে অবৈধ অভিবাসনের সমস্যার সমাধান এবং স্থানীয় অসমীয় জনগোষ্ঠীর অধিকারের সুরক্ষা দেওয়া। একই সঙ্গে অসমীয়া জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, সামাজিক পরিচয় এবং ঐতিহ্য রক্ষার জন্য সাংবিধানিক এবং আইনগত সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, যা ক্লজ 6 নামে পরিচিত। এখন আসাম অ্যাকর্ডের ক্লজ 6-এ অরিজিনালি যেটা লেখা আছে সেটার এক্সাক্ট ওয়ার্ডিং হলো কনস্টিটিউশনাল, লেজিসলেটিভ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেফগার্ড শ্যাল বি প্রোভাইডেড টু প্রোটেক্ট, preserve and promote the cultural, social, linguistic identity and heritage of Assamese people. এটা ক্লজ 6-এর অরিজিনাল এবং অফিসিয়াল টেক্সট।
সহজ বাংলায় যার মানে দাঁড়ায় অসমীয়া জনগোষ্ঠীর সংস্কৃতি, সমাজ, ভাষাগত পরিচয় এবং ঐতিহ্য রক্ষা, সংরক্ষণ এবং উন্নয়নের জন্য সাংবিধানিক, আইনগত এবং প্রশাসনিক সুরক্ষা দেওয়া হবে। এখানে খেয়াল করার মতো দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ক্লজ 6-এ কোথাও সরাসরি জমি বা ধর্ম বা ভোটাধিকার শব্দকে ব্যবহার করা হয়নি, কিন্তু কনস্টিটিউশনাল, লেজিসলেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সেফগার্ডস কথাটার ব্যাখ্যা কিন্তু খুবই বিস্তৃত। এই জায়গা থেকেই পরে ল্যান্ড প্রোটেকশন, পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন, জব রিজার্ভেশন, কালচারাল সেফগার্ডের মতো বিষয়গুলোর যুক্তিকে সামনে টেনে আনা হয়েছে। অর্থাৎ আসাম অ্যাকর্ডের ক্লজ 6 মূলত অসমে দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অধিকারের সুরক্ষার কথা বলে। এই ক্লজের উদ্দেশ্য ছিল আসামের অরিজিনাল ইনহ্যাবিট্যান্টস বা ইন্ডিজিনিয়াস কমিউনিটি যেন জনসংখ্যাগত পরিবর্তন বা বহিরাগত চাপের ফলে নিজেদের অধিকারকে হারিয়ে না ফেলে। আসাম সরকারের যুক্তি হলো, যদি ভাষা, সংস্কৃতি, চাকরির ক্ষেত্রে এই সুরক্ষাকে দেওয়া যায়, তাহলে জমির মতো সবচেয়ে সংবেদনশীল সম্পদের ক্ষেত্রেও সুরক্ষা দেওয়াটা যুক্তিসঙ্গত এবং অনুমোদনযোগ্য নীতি হতে পারে। সরকারের দাবি অনুযায়ী জমি শুধু একটা অর্থনৈতিক সম্পদ নয়, এটি অসমের ভূমিপুত্র বা ইন্ডিজিনিয়াস জনগোষ্ঠীর অস্তিত্ব, পরিচয় এবং ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। তাই তারা এটিকে ধর্মীয় প্রশ্ন হিসেবে নয়, বরং স্থানীয় নাগরিক বনাম বহিরাগত এই ফ্রেমে উপস্থাপন করতে চাইছে। অর্থাৎ আইনটি যদি রিলিজিয়ান বেসড না হয়ে ইন্ডিজিনিয়াস প্রোটেকশন বেস হিসাবে দাঁড় করানো যায়, তাহলে সাংবিধানিকভাবে এটাকে রক্ষা করা যাবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তবে বাস্তবতা হলো, কাগজে কলমে যুক্তি যতই শক্ত হোক না কেন, যদি আসামে এই আইনকে প্রয়োগ করা হয়, তাহলে এটা সুপ্রিম কোর্টে যাবেই যাবে। সেক্ষেত্রে পুরো বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের সাংবিধানিক ব্যাখ্যার ওপরেই নির্ভর করবে। আদালত দেখবে এই আইন কি সত্যিই আসামের ভূমিপুত্র বা ইন্ডিজিনিয়াস আইডেন্টিটি রক্ষার জন্য প্রয়োজনীয় ও যুক্তিসঙ্গত, নাকি এটি পরোক্ষভাবে ধর্মভিত্তিক বৈষম্যকে তৈরি করছে। তবে শুধু এই আইন নয়, অসমে সম্প্রতি আরেকটা আইন নিয়েও খুব আলোচনা হচ্ছে, সেটা হলো দখলদারি সংক্রান্ত আইন। অর্থাৎ যে সমস্ত জমি সরকারি জমি, সেই জমির ওপরে বহু মানুষ অবৈধভাবে দখল করে বসবাস করছে। কোথাও বড় বড় অফিস তৈরি করা হয়েছে, কোথাও দরগা, কোথাও মসজিদ তৈরি করা হয়েছে। সেগুলো আবার অনেক ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বা জমির আওতায়ও পড়ে গেছে। এই জমিগুলো কোথাও না কোথাও অবৈধভাবেই কিন্তু দখল করা। তাই সরকার বলছে দখলদারি উচ্ছেদ করা হবে। বিশেষ করে নদীর পাড়ে যারা অবৈধভাবে বসতি গড়ে তুলেছেন বা সরকারি জমি দখল করে আছেন, তাদের সরিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, বনাঞ্চলের ভেতরে যেসব মানুষ সরকারি জমি দখল করে বসবাস করছেন, তাদেরকেও অবশ্যই উচ্ছেদ করতে হবে। তৃতীয়ত, চারণভূমি বা গোচারণ ক্ষেত্রে যেখানে গরু ছাগল চড়ানো হয়, খোলা সরকারি জমি, সেখানেও অনেক মানুষ ভুয়া জমির কাগজ বানিয়ে ঘর বা অফিস তৈরি করে ফেলেছেন। এই সব ক্ষেত্রেও দখলদারি সরানোর কথা সরকার কিন্তু সরাসরি বলছেন। 2023-এ অসম সরকারের একটা লিখিত রিপোর্টে বলা হয়েছে যে মোট 8.57 লাখ অবৈধ অনুপ্রবেশকারী আসামে সরকারি ভূমি, বনভূমি এবং অন্যান্য জায়গাগুলোকে দখল করে বসবাস করছে। অবশ্য আসাম সরকার অলরেডি অত্যন্ত কঠোরভাবে এই অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করছে। যেমন একটা প্রতিবেদনে বলা হয়েছে 2025-এর মধ্যে শুধুমাত্র গোয়ালপাড়া জেলাতেই 1140 বিঘা বনভূমি থেকে প্রায় 600 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যাদের অনেকেই অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হয়েছে পরবর্তীতে। আজ গোটা অসম জুড়ে এই ধরনের অভিযানও কিন্তু চলছে। অবৈধ দখলের উপরে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেক কাঠামো ভেঙে ফেলা হচ্ছে। আর হেমন্ত বিশ্ব শর্মা এই কাজটা রীতিমতো বলের সঙ্গে করছে। তবে গোটা আসামে অবৈধ দখলদারি আইনকে প্রয়োগ করা গেলেও জমি কেনাবেচা আইন প্রয়োগ করা যাবে কিনা সেটা
এখনও কিন্তু নিশ্চিত নয়, কারণ আগেই বলেছি এটা সুপ্রিম কোর্টে যেতে পারে। তবে এই ধরনের আইন এনে হেমন্ত বিশ্ব শর্মা যে আসামের বিধানসভা ভোটের নিরিখে অনেকটা এগিয়ে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে, এটা নিয়ে কিন্তু কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন আসাম সরকার এই আইনকে প্রয়োগ করতে পারবে? কমেন্ট বক্সে আপনার যুক্তিযুক্ত মতামত জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।